মেডিসিন ব্যবহার করার সময় খাদ্যের পরিমাণটা একটু কম দিবেন। এরপরে আসে মাছের ফুলকা পচা। এই ফুলকা পচা রোগের জন্য প্রধানত দায়ী হলো হাইড্রোজেন সালফাইড গ্যাস। এই হাইড্রোজেন সালফাইড কেন হয়? আমাদের পুকুরের তলায় যখন পর্যাপ্ত পরিমাণে কাদা থাকে, কিংবা অল্প কাদা হলেও হাইড্রোজেন সালফাইডটা হতে পারে। আমি যদি পুকুর প্রস্তুতকালীন সময় এবং মাসিক পরিচর্যাকালীন সময় এই কাদার ভিতরে থাকা যে জৈব কণা তার পচন প্রক্রিয়া পরিমিত মাত্রার চুন দিয়ে যখন না পচাই, তখনই এখানে হাইড্রোজেন সালফাইডের এই সমস্যাটা হয়। আর এটা শীতকালীন সময় এই হাইড্রোজেন সালফাইডের সমস্যাটা খুব বেশি হয়ে থাকে। দ্বিতীয়ত, আমি যখন বেশি পরিমাণে খাদ্যটা আমার পুকুরে প্রয়োগ করব, সেই খাদ্যটা জমে এখানে হাইড্রোজেন সালফাইড গ্যাসের তৈরি হবে এবং এখান থেকেই আমাদের মাছের এই যে ফুলকা পচা, এই রোগের উৎপত্তিটা এখান থেকে হয়। ফুলকা পচা হলে প্রথমে মাছের এই যে ফুলকাটা এটা একটু হালকা বাদামি হয়, তারপরে একটু গাঢ় বাদামি, এরপরে সেটা কালচে হয়ে যায়। কালচে হয়ে এটা পচে যায়, মনে হয় যেন মানে একদম কাদা মেখে গেছে, ফুলকাটা ছিঁড়ে গেছে, ফুলকাটা এলোমেলো। কারণ ফুলকাটা তো আসলে ন্যাচারালি এটা একদম সুসজ্জিতভাবে সাজানো, সেই সাজানো ভাবটা থাকে না, এটা এলোমেলো হয়ে মানে একটা বিতিকিচ্ছিরি অবস্থা হয়ে যায়, দেখলেই এটা বোঝা যায়। এই ফুলকা পচা রোগ হলে মাছ দেখবেন যে শ্বাসকষ্টে খুব হাঁপাতে থাকে। অর্থাৎ মাছের এই যে মুখটাকে সে খুলে বন্ধ করে, এই কাজটা তো একটা স্বাভাবিকভাবে সে করে, কিন্তু ফুলকা পচা হলে কাজটা সে খুব দ্রুত ভাবে করে, খুব দ্রুত এই কাজটা সে করে। মানে আপনার দেখলেই মনে হবে যে মাছটা হাঁপাচ্ছে, মাছটা শ্বাসকষ্ট হচ্ছে এবং মাছগুলো পানির নিচে থাকতে পারতেছে না, তারা অনেকটা পানির উপরে চলে আসছে। মাছগুলো পাড়ের দিকে ভাসতে থাকে, অর্থাৎ পুকুরের মাঝখানে এরা থাকতে চায় না, এরা পাড়ের দিকে আসে, এরা অনেকটা স্লো হয়ে যায়, এদের দেখলে অলস মনে হয়, খাদ্য গ্রহণ ঠিকভাবে করতে চায় না। এরা বিশেষ করে সাইড দিয়ে বেশি সময় এরা থাকে এবং একটু পানির একটু নিচে, হয়তো 6 ইঞ্চি 1 ফিট নিচে দেখবেন যে এরা দল বেঁধে এরা আছে। আর এই সময়টায় যদি আমরা এয়ারেশন দেই, সেটা যে কোনো ভাবে যখন এয়ারেশন দেই, তখন এই পানির যে ফ্লোটা থাকে, দেখবেন যে সব মাছ এখানে এসে ভিড় করছে, তারা এখানে এসে সব জড়ো হচ্ছে। তা এটা হলো ফুলকা পচা রোগ হলে বোঝার উপায়। ফুলকা পচা রোগের জন্য আমরা প্রয়োগ করব চুন। এই চুনটাও 300 গ্রাম থেকে 500 গ্রাম পর্যন্ত দুইটা ভাগে ভাগ করে আমরা পুকুরে প্রয়োগ করব। পরজীবী আক্রমণ, এই পরজীবী আক্রমণের ভিতরে প্রধান হলো হাঁস পোকা এবং উকুন। এই হাঁস পোকা উকুন আমাদের পুকুরে আসার বেশ কিছু কারণ রয়েছে। যদি আমাদের পুকুরে মাছের মজুদ ঘনত্ব বেশি থাকে, তাহলে মাছের শরীর থেকে যে পিচ্ছল যে আঠালো পদার্থটা, এই পদার্থটা বেশি পরিমাণে মাছ এটা নিঃসরণ করে। এই মাছের দেহের আঠালো পদার্থের মানেই হলো অ্যামোনিয়া। এটা থেকে কিন্তু প্রচুর অ্যামোনিয়া হয় মাছের শরীরে। এই লোট, আমার আঞ্চলিক ভাষায় এটাকে লোট বলে। তো এই আঠালো পদার্থটা যত বেশি আমার পুকুরে জমবে, পুকুরে তত অ্যামোনিয়ার পরিমাণ বেশি হবে। আর এই যে অ্যামোনিয়ার গন্ধ, এবং আমরা যদি শীতকালীন সময় উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাদ্যটা বেশি ব্যবহার করি বা পর্যাপ্ত পরিমাণে খাদ্য ব্যবহার করি, এই খাদ্যের যে গন্ধ, এই গন্ধ হাঁস পোকা এবং উকুনকে আকৃষ্ট করে। হাঁস পোকা উকুন কিন্তু আমাদের যে পুকুরটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি, এই পুকুরে কিন্তু হাঁস পোকা উকুন থাকবে না, এই পরজীবী থাকবে না, এরা কিন্তু বাহির থেকে আসে। সাধারণত যদি পুকুরের পাড়ে ঝোপ জঙ্গল থাকে, ঘাস লতাপাতা থাকে, এর ভিতরে এসে আশ্রয় নেয়, এবং যদি পুকুর পাড়ে ফাটল থাকে, জায়গাটা স্যাঁতস্যাঁতে থাকে, এখানে এসে আশ্রয় নেয়, এখানে এরা ডিম পাড়ে, এখানে বাচ্চা দেয়, এরপর এরা পুকুরে নেমে এরা আমাদের মাছকে আক্রমণ করে। পরজীবী দ্বারা মাছ যখন আক্রান্ত হয়, আপনারা সেটা বুঝতে পারবেন যদি পুকুরের ভিতরে কোনো ঘাস লতাপাতা বা বাঁশ বা কোনো লাঠি, মানে একটু শক্ত কিছু থাকে, তাহলে আপনারা দেখবেন যে এটা নড়াচড়া করতেছে, অর্থাৎ
মাছের সাথে তার দেহটাকে ঘষতেছে এই পরজীবীটাকে ছাড়ানোর জন্য, মানে পরজীবী থেকে সে মুক্ত হওয়ার জন্য এটা সে ঘষতেছে। এবং মাছ এলোপাথারি দৌড়াচ্ছে, অর্থাৎ সাধারণত মাছ এভাবে এই সময়টায় দৌড় দেওয়ার কথা না, বা দৌড় দিলেও সে একটা স্ট্রেটলি দৌড় দিবে, কিন্তু অকারণেই সে এলোপাথারি দৌড়াচ্ছে। এবং অনেক সময় এই পরজীবী হলেও মাছ এরকম ঝাঁক দেয়, এবং যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের মাছটা ঝাঁক দেয়। মানে মনে হবে যে মাছটা কিছু একটা দেখে ভয় পেয়েছে, হয়তো পাখি বা কিছু একটা আক্রমণ করেছে, হঠাৎ করে মাছটা একটা অনেকগুলো মাছ একসঙ্গে ঝাঁক দিল। তো এই পরজীবী আক্রান্ত হলে এক্ষেত্রেও আমরা প্রয়োগ করব লবণ, 300 গ্রাম থেকে 500 গ্রাম লবণ। আর এই পরজীবী মুক্ত হওয়ার আরেকটা উপায় আছে, যে ডিজেল বা কেরোসিন আমরা যদি পুকুরের মাঝখানে একটা বাঁশ বা লাঠি পুঁতে এর সাথে একটা টিউবকে আমরা ভাসায় রাখি, এবং এর উপরে যদি আমরা বিকেলবেলা একটু কেরোসিনের টিউবটার মধ্যে দিয়ে উপরে একটা আলোর ব্যবস্থা করি, তাহলে এই হাঁসপোকা উকুনগুলো এখানে এসে এই কেরোসিন বা ডিজেলটা লেগে ওরা এখানে মারা যাবে। তো হাঁসপোকা উকুন নিধনের উপায় নিয়েও আমার একটা ভিডিও দেয়া আছে, ওখানে আমি বিস্তারিত আলোচনা করেছি। তো পরজীবী আক্রমণ হলে আমরা লবণ অথবা এই ডিজেল দিয়ে আমরা এটাকে মুক্ত করতে পারি। অ্যামোনিয়া আক্রান্ত হলে মাছের কি আচরণ দেখে আমরা বুঝবো যে অ্যামোনিয়া পুকুরে পর্যাপ্ত পরিমাণে হয়েছে? পুকুরে অ্যামোনিয়ার পরিমাণটা বেশি হলে মাছের চোখটা দেখবেন খুব লাল হয়ে গেছে, মনে হচ্ছে যেন রক্ত জমে গেছে চোখে। মাছের পাখনা শক্ত হয়ে যায়। অনেক সময় দেখবেন যে উপরের পাখনাটা মাছের স্ট্রেট থাকলেও পেটের দিকে যে পাখনাটা রয়েছে এবং দুই সাইডে যে পাখনাটা রয়েছে, এই পাখনাটা সাধারণত কিন্তু মাছ এভাবে একটু, মানে মনে হয় যেন ঢেউ খেলছে, একটু হেলে দুলে পাখনাটা কিন্তু নড়ে। কিন্তু যখন অ্যামোনিয়া দ্বারা আক্রান্ত হয় তখন এই পাখনাটা শক্ত হয়ে যায়, তখন আর পাখনাটা সে হেলে দুলে নাড়াতে পারে না, পাখনাটাকে সে স্ট্রেট এভাবে সে নাড়তে থাকে। এবং মাছ তো একটু দুর্বল হয়, স্ট্রেটলি সে এটা নাড়ে, এবং অনেক সময় পাখনাটা ছিঁড়ে যায়। এক্ষেত্রে পাখনাটা ভাঙে না, ব্যাকটেরিয়ায় পাখনাটা ভাঙে, কিন্তু অ্যামোনিয়া আক্রান্ত হলে কিন্তু পাখনাটা ভাঙে না, পাখনাটা ছিঁড়ে যায়, এবং তার ফুলকাও কিন্তু ছিঁড়ে যায়। ফুলকাটার যে একটা জয়েন্ট থাকে, সে জয়েন্টটা থাকে না, অনেক জায়গায় ফুলকাটা ছেঁড়া ছেঁড়া হয়ে যায়। তো এটা দেখলে আমরা বুঝবো যে অ্যামোনিয়া হয়েছে। আর যদি হাইড্রোজেন সালফাইড দ্বারা আক্রান্ত হয়, হাইড্রোজেন সালফাইডের কথা এজন্য বলছি কারণ শীতকালীন সময় এটা যথেষ্ট পরিমাণে হয়ে থাকে আমাদের পুকুরে। যদিও হাইড্রোজেন সালফাইড গ্যাসের কোনো নিজস্ব স্বাদ কিংবা গন্ধ নেই, এজন্য এটা কোনো পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে না। সাধারণত হাইড্রোজেন সালফাইড হলে যদি আমরা পুকুরে নামি তাহলে আমরা দেখব যে এর তলানিতে একটা তেল তেলে পিচ্ছল একটা তেলের মতো একটা স্তর, একটা আবরণের মতো তলানিতে পড়েছে, এবং সেখান থেকে বুদবুদ উঠছে। অনেক সময় এখান থেকে বুদবুদ উঠে। আর যখন এই হাইড্রোজেন সালফাইড, অ্যামোনিয়া, নাইট্রাইট এর একটা সমন্বয় হয়, তখন পানি থেকে ডিম পচার মতো একটা গন্ধ বের হয়। তো এই গন্ধটা বের হলেও আমরা বুঝবো যে আমার পুকুরে হাইড্রোজেন সালফাইড হয়েছে। এই সময়টায় মাছ যথেষ্ট দুর্বল হয়ে যায়, তারা অলস হয়ে চলাফেরা করে, এবং হঠাৎ করেই মাছ মারা যায়। আপনার সবকিছু ঠিক আছে, মাছে অসুস্থ নেই, মাছ সুস্থ একদম, স্বাভাবিক মাছের যে থাকা দরকার সেভাবেই স্বাভাবিক মাছটা আছে, কিন্তু মাছটা মরে গেছে, মাছের কোনো প্রবলেম নেই। এরকম যদি সুস্থ মাছের হঠাৎ মৃত্যু দেখেন তাহলেও বুঝতে হবে যে হাইড্রোজেন সালফাইড গ্যাস হয়েছে। এখন শীতকালীন যে খাদ্য ব্যবস্থা, আমরা যদি শীতকালীন সময় খাদ্য হিসাবে কিংবা খাদ্যের সাথে, সেটা হাতে তৈরি খাদ্য হোক কিংবা প্লেট খাদ্য হোক, এর সাথে যদি আমরা সরিষার খোল এবং গমের মোটা ভুসি, চিকন ভুসিটা দেওয়া যাবে না, এটার সঙ্গে আটার পরিমাণটা অনেক থাকে, মোটা ভুসি, এই দুইটি উপাদান যদি আমরা দেই, সরিষার খোলে যেমন প্রোটিন রয়েছে অনেক, 32 থেকে 33%, এবং এতে কিছু তেল রয়েছে, যে তেলটা শীতকালীন সময় আমাদের মাছের দেহের জন্য অনেকটা প্রয়োজন হয়।
এই যে গমের মোটা ভুসি, এতে পর্যাপ্ত পরিমাণে ডায়েটারি ফাইবার রয়েছে, অর্থাৎ হজমযোগ্য আঁশ, যেটা মাছের পেটে গেলে খুব সহজে হজম হয় এবং এর ফাইবার বা আঁশগুলো মাছের দেহ খুব ইজিলি এটা শোষণ করতে পারে। এই জন্য আপনারা যদি সরিষার খোল এবং গমের ভুসি দিয়ে খাদ্য বানাতে চান করতে পারেন। যদি অন্য খাদ্যের সাথে উপাদানের সাথে মিক্স করে দেন তাও দিতে পারেন। অথবা যদি পিলেট খাদ্যের সাথে আপনি পিলেট খাদ্য দিচ্ছেন, আপনি সপ্তাহে 2 থেকে 3 দিন এই সরিষার খোল ভিজানো, অবশ্যই 48 ঘন্টা ভিজানো, এবং কিছু গমের ভুসি এই পিলেট খাদ্যের সাথে একসঙ্গে মিক্স করে আপনি একটা ট্রে সিস্টেম করলেন, 3-4টা ট্রে দিলেন, ট্রের ভিতরে করে খাদ্যটা আপনি একদিন একটু ডুবিয়ে দিলেন। সপ্তাহে যদি 2-3 দিন আপনারা এই কাজটা করতে পারেন, তাহলে মাছের বিপাকীয় কার্যক্রমটা ঠিক থাকবে এবং আমরা হাতে তৈরি খাদ্য বা প্লেট খাদ্য যাই ব্যবহার করি না কেন, এই খাদ্যের সাথে সপ্তাহে 2 থেকে 3 দিন একটু রসুন, একটু হলুদের গুঁড়া কিংবা একটু কাঁচা হলুদ থেতলে আমরা যদি ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের এই মাছের এই যে রোগ ব্যাধি হওয়ার, এই সংক্রামকে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা যথেষ্ট পরিমাণ কম থাকবে। কারণ আমাদের মাছে সেই যে রোগ প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট পরিমাণে তৈরি হবে। আপনি প্রতিদিন যে পরিমাণে খাদ্য দেন না কেন, আপনি সপ্তাহে একদিন আপনি হয়তো 5-10 কেজি খাদ্য দিলেন, এর সাথে প্রতি কেজি খাদ্যের সাথে 3 থেকে 5 গ্রাম রসুন আপনি এটা থেতলে বা পেস্ট করে খাদ্যের সাথে আপনি দিয়ে দিলেন। একদিন পরে বা 2 দিন পরে আপনি একটু হলুদ দিলেন। এভাবে সপ্তাহে 2-3 দিন হলুদটাও 3 থেকে 5 গ্রাম বা 2 থেকে 3 গ্রাম, এটা মাছের সাইজ অনুসারে। একটু বড় মাছ হলে হলুদের পরিমাণটা বেশি, ছোট মাছ হলে হলুদের পরিমাণটা কম। তো সাধারণত 2 থেকে 3 গ্রামের মধ্যে থাকাটাই যথেষ্ট স্বাভাবিক। তো আমরা যদি একটু এই হলুদ এবং রসুনটা আমরা দেই, এবং চুন এবং হলুদের জাদুকরী রোগ নিরাময় ক্ষমতা, এই শিরোনাম আমার একটা ভিডিও আছে। যদি চুন হলুদের এই ডোজটা আপনারা পুকুরে ব্যবহার করেন, তাহলে এই শীতকালীন সময় আপনার পুকুরের মাছ একদম নিরাপদ থাকবে। তো আশা করি আজকের ভিডিওতে আমি কি কি রোগ হয়, কেন হয় এবং এর বোঝার উপায়, এটা আপনাদের কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি। তো আপনাদের এই শীতকালীন মাছ চাষ ভালো হোক, আপনাদের মাছ নিরাপদে থাক, আপনারা নিরাপদ একটি লাভজনক মাছ চাষ প্রত্যেক চাষি যেন করতে পারেন, এই প্রত্যাশায় আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।